উনি ভারত থেকে নিয়োগকৃত একজন গভর্নর বটে, কারণ মুখ্যমন্ত্রী হতে গেলে ভোটে নির্বাচিত হতে হয়। কারণ আপনি ভারতের যে সমস্ত রাজ্যে মুখ্যমন্ত্রী নিয়োগ হয় বা যারা মুখ্যমন্ত্রী হয় তারা কিন্তু ভোটে নির্বাচিত হয়। তা আমার তো গত 15 বছর ধরে কোনো ভোটই হয় নাই। একটা হচ্ছে জুডিশিয়ারি, আর একটা হচ্ছে আপনাদের বিরোধী নেতৃত্বের রাজনৈতিক অভ্যুত্থান। তো যেহেতু সেনাবাহিনীকেও কন্ট্রোল করে ফেলেছে, জুডিশিয়ারিকেও কন্ট্রোল করে ফেলেছে এম এ মালেক ভাই, এটা মনে করি এর দায়িত্ব কিন্তু আপনাদেরও আছে। তাহলে এই যে 95% জনগণ আপনাদের নেতৃত্বের প্রতি সমর্থন রেখে, আস্থা রেখে 95% জনগণ ভোট দিতে যায় না। ইভেন উপজেলা নির্বাচনেও কিন্তু আপনারা বলেছেন ভোট দিতে এসেন না, 95% জনগণও উপজেলা নির্বাচনে ভোট দিতে আসে না। পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে কৌশলগত কারণে, আমি স্বীকার করছি আপনি যেটা বলেছেন, কিন্তু ওইখানে কোনো বাংলাদেশি প্রতিনিধি থাকতে পারবে না, বাংলাদেশি কোনো রাজনৈতিক নেতৃত্ব থাকতে পারবে না। এইটা তো কোনোভাবে এটা মেনে নেওয়া যায় না। একে খন্দকার ছিলেন একে খন্দকার তো কোনো রাজনৈতিক নেতৃত্ব নাই। ইভেন উনি তো ছিলেন ডেপুটি, এবং তখন আমাদের যিনি অধিনায়ক ছিলেন জেনারেল ওসমানী, উনাকে তো তখন আসতেই দেওয়া হয়নি। এবং উনি যে আসতে দেওয়া হয় নাই না, ওসমানী সাহেব ওয়াজ আনউইলিং টু অ্যাটেন্ড দ্য সারেন্ডার সেরিমনি। উনি সিলেটে চলে গেছিলেন রবকে নিয়ে, জেনারেল রবকে নিয়ে, পরে যিনি মেজর জেনারেল হলেন তখন কর্নেল রব ছিলেন, উনাকে নিয়ে সিলেটে হেলিকপ্টারে এই যে ভ্যাকেন্ট প্লেস পরিদর্শনে চলে গেছিলেন, মুক্ত অঞ্চল। না প্রফেসর ফরাদ ভাই, এই কথাটা কিন্তু আমাদের requested several times to attend the ceremony, but Usmani was not willing. He had gone to Senate by helicopter. প্রফেসর ফরাদ ভাই, এই কথা 18 কোটি জনগণ বিশ্বাস করবে না। এরকম একটা যুদ্ধের অনেকেই জানে এটা, কেন করবে? যে যুদ্ধের উনি কমান্ডার, যে যুদ্ধের উনি কমান্ডার, সেই যুদ্ধে জয়লাভ করেছে, সেই যুদ্ধে উপস্থিত থাকবে না উনি আনউইলিং, এটা আমার কাছে মনে হয় যে 18 কোটি জনগণ এটা উত্তর দিব। আর আরেকটা যেটা কথা হয়েছে, আপনি যেটা বললেন যে আমাদের প্রধানমন্ত্রীকে আমি মুখ্যমন্ত্রী বলেছি, তাহলে আমাদের প্রধানমন্ত্রী যখন ভারতে গেলেন, সেখানে ভারতের একটা চ্যানেল নিউজ 18 আমাদের প্রধানমন্ত্রীকে যে মুখ্যমন্ত্রী বললো, আপনার সরকারের পক্ষ থেকে এটা কি কোনো প্রতিবাদ জানিয়েছে? তাহলে আপনার সরকারের পক্ষ থেকে কোনো প্রতিবাদ জানানো হয় নাই। আর আমি তো প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী বলতে রাজি না। আমি তো বলেছি যে আমি মুখ্যমন্ত্রী বলতে রাজি না। আমি বলতে চাই উনি ভারত থেকে নিয়োগকৃত একজন গভর্নর বটে, কারণ মুখ্যমন্ত্রী হতে গেলে ভোটে নির্বাচিত হতে হয়। কারণ আপনি ভারতের যে সমস্ত রাজ্যে মুখ্যমন্ত্রী নিয়োগ হয় বা যারা মুখ্যমন্ত্রী হয় তারা কিন্তু ভোটে নির্বাচিত হয়। তা আমার তো গত 15 বছর ধরে কোনো ভোটই হয় নাই। তাহলে আমি তো প্রধানমন্ত্রী তো আমি বাদ দিলাম, আপনি যে মুখ্যমন্ত্রী বলছেন বা ভারত থেকে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী, আমি তো তাকে মুখ্যমন্ত্রী বলতে রাজি না। এটি হলো আমাদের ইস্ট বেঙ্গল ভারতের কেন্দ্র শাসিত একটা রাজ্য, যেখানে গভর্নর হিসেবে শেখ হাসিনাকে নিয়োগ দেওয়া হয়েছে। যেভাবে ব্রিটিশের রাজা বা ওই ব্রিটেনের রানী আমাদের ভারতবর্ষে গভর্নর জেনারেল নিয়োগ করতেন, সেইভাবে জাস্ট এটা নিয়োগ হচ্ছে। এখন আমি আসেন এম এ মালেক ভাই হয়তো মনে মনে হাসছে যে ব্যারিস্টার সাহেব তো শুধু প্রফেসর ফরাদকে আক্রমণ করছে, উনি হয়তো মনে মনে একটু খুশি হচ্ছে। এখন আমি একটু এম এ মালেক ভাইয়ের কিছু কথার একটু সমালোচনা করতে চাই। সেটা হলো এম এ মালেক ভাই যে আপনি যে বারবার বলছেন যে ভারত না থাকলে আওয়ামী লীগের খবর ছিল, এবং আওয়ামী লীগ যে বলছে ভারত ভারত ভারত, তো মালেক ভাই যে আপনি যে বারবার বলছেন ভারত ভারত ভারত, এই কথা আপনি একটা দলের রিপ্রেজেন্টেটিভ, আপনার বলতে কি একটু খারাপ লাগছে না? আপনার 1971 সালে দেশটা যখন ভাগ হলো, আপনি কি দেশ ভাগের জন্য কি শুধু শেখ মুজিবুর রহমানকে দায়ী করবেন? আপনি 1971 সালে আপনি যে কোনো পাকিস্তানিকে জিজ্ঞাসা করবেন, এখনো পর্যন্ত আপনি ব্রিটেনে যে কোনো পাকিস্তানিকে জিজ্ঞাসা করলে তারা বলবে যে পাকিস্তান ভাঙার জন্য 2 জন নেতা দায়ী, দ্যাট ওয়াজ জুলফিকার আলী ভুট্টো এন্ড শেখ মুজিবুর রহমান। তো তাহলে আপনারা যারা বিরোধী নেতৃত্বে আছে, আপনাদেরও কিন্তু এম এ মালেক ভাই, আপনাদেরও কিন্তু দায়িত্ব আছে। আপনি বারবার বলছেন ভারত তাদেরকে ক্ষমতায় রাখছে, ভারত ভারত ভারত, তাহলে ভারতকে প্রোটেস্ট করার জন্য আপনারা জনগণকে নিয়ে আপনারা রাস্তায় নামছেন না কেন? আপনি বলেন এম এ মালেক ভাই 2015 সালের পর থেকে আপনি আক্ষরিক অর্থে কোনো আন্দোলন গড়ে তুলতে পেরেছেন কিনা? আপনি আক্ষরিক অর্থে কোনো স্বৈর শাসক, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি কোনো স্বৈর শাসককে ক্ষমতাচ্যুত করার পদ্ধতি হলো 4টা। বৈধ উপায় হচ্ছে নির্বাচন, তো যেহেতু নির্বাচনের সিস্টেম বন্ধ করে দিয়েছে, আরো পদ্ধতি হচ্ছে 3টা। একটা হচ্ছে সেনাবাহিনী, একটা হচ্ছে জুডিশিয়ারি,
আরেকটা হচ্ছে আপনাদের বিরোধী নেতৃত্বের রাজনৈতিক অভ্যুত্থান। তো যেহেতু সেনাবাহিনীকেও কন্ট্রোল করে ফেলেছে, জুডিশিয়ারিকেও কন্ট্রোল করে ফেলেছে এম এ মালেক ভাই, এটা মনে করি এর দায়িত্ব কিন্তু আপনাদেরও আছে। কারণ 2014 সালে যখন একতরফা নির্বাচন হলো, আমি যেহেতু সেনা ব্যাকগ্রাউন্ডের লোক, তখন আমার কাছে মনে হয়েছিল যে সেনাবাহিনী আর সেনাবাহিনী নাই, এটা এখন বিডিআর হয়ে গিয়েছে। 2018 সালে যখন আপনারা অসহায় আত্মসমর্পণের মাধ্যমে আপনারা যখন নির্বাচনে গেলেন এবং সেনাবাহিনীর যে ভূমিকা দেখলাম, তখন আমার কাছে মনে হলো সেনাবাহিনী এখন আনসার হয়ে গিয়েছে। 2024 সালে যখন আসলো, তখন আমার কাছে মনে হলো যে সেনাবাহিনী এখন ভিডিপি হয়েছে, গ্রাম প্রতিরক্ষা দল হয়েছে। কিন্তু এই সেনাবাহিনীকে যে এখন ভিলেজ ডিফেন্স পার্টিতে নামিয়ে আনলেন, এর জন্য কি শুধু আওয়ামী লীগ দায়ী? এম এ মালেক ভাই, আপনারা কি আক্ষরিক অর্থে 2015 সালের পর থেকে কোন ধরনের প্রতিরোধ গড়ে তুলতে পেরেছেন যেখানে জনগণ, সেনাবাহিনী, জুডিশিয়ারি আপনাদের পক্ষে আসবে, আপনাদের কাঁধে কাঁধ দিবে? আমি বিএনপির অনেক নেতৃত্বের সাথে আলাপ করি, আমি বিরোধী নেতৃত্বের অনেকের সাথে আলাপ করি, তাদের অনেক ক্ষোভ, আমি জানি এম এ মালেক ভাইয়েরও ক্ষোভ। তারা বলবে যে জনগণ তো রাস্তায় নামে না, সেনাবাহিনী তো কিছু করে না, জুডিশিয়ারি তো কিছু করে না। তো সেনাবাহিনী, জুডিশিয়ারি তো একটা স্ট্রাকচার্ড অর্গানাইজেশন। সেনাবাহিনী এবং জুডিশিয়ারি 96-এ আমলাদের যে আন্দোলন হয়েছিল, জনতার মঞ্চ, সেই জনতার মঞ্চ কিন্তু এমনি এমনি হয় নাই। মানুষ কিন্তু রাস্তায় নেমে গিয়েছিল, 173 দিন হরতাল হয়েছিল। সেই 173 দিন হরতালের নেতৃত্ব কিন্তু আওয়ামী লীগ দিয়েছিল। তারা কিন্তু জনগণকে রাস্তায় নামাতে পেরেছিল, এইটার পরিপ্রেক্ষিতে কিন্তু জনতার মঞ্চ হয়েছিল। তা আপনি সেনাবাহিনী, জুডিশিয়ারি, তাদের যে দায়িত্ব বা তাদেরকে জনগণের কাছাকাছি আসার জন্য আপনাকে তো একটা প্ল্যাটফর্ম রেডি করে দিতে হবে। সেই প্ল্যাটফর্মটা রেডি করে কে দিবে? মালেক ভাই, আপনি যদি বলেন যে 1975 সালে কর্নেল তাহের এবং সিপাহী জনতা যেভাবে বিপ্লব করেছিল, এইটার আশায় যদি আপনি থাকেন এবং আপনারা যদি গালি দেন যে জনগণ রাস্তায় নামে না, সেনাবাহিনী কিছু করে না, জুডিশিয়ারি কিছু করে না, তাহলে আপনি আক্ষরিক করতে, মালেক ভাই বলেন 2015 সালের পর থেকে এবং বেগম জিয়া জেলে যাওয়ার পর থেকে আপনারা আক্ষরিক করতে আপনারা কোনো এমন কোন আন্দোলন, এমন কোন প্ল্যাটফর্ম রেডি করতে পেরেছেন কিনা? এই যে আপনাদের 28 অক্টোবর আপনাদের ক্র্যাকডাউন করা হলো, আপনার ফখরুল সাহেবের পক্ষ থেকে অথবা বিএনপির পক্ষ থেকে যদি বলা হতো যে তোমরা প্রতিরোধ করো, আপনারা বলেছেন, মির্জা ফখরুল সাহেব কি বলেছে? আপনারা শান্ত হন এবং 5 মিনিটের ভিতর আমাদের সভা শেষ হয়ে যাবে এবং 5 মিনিট পরে তোমরা এখান থেকে ডিসপার্স হয়ে যাও। তাহলে এবং আপনারা 2024 সালের 7ই জানুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনে আপনারা কি বললেন? আপনারা বললেন যে তোমরা কেউ ভোট দিতে এসো না। তাহলে এই যে 95% জনগণ আপনাদের নেতৃত্বের প্রতি সমর্থন রেখে, আস্থা রেখে 95% জনগণ ভোট দিতে যায় না। ইভেন উপজেলা নির্বাচনেও কিন্তু আপনারা বলেছেন ভোট দিতে এসেন না, 95% জনগণও উপজেলা নির্বাচনে ভোট দিতে আসে না। এখন কথা হচ্ছে যে আপনাদের কথা তো জনগণ শুনছে, কিন্তু এই জনগণকে রাস্তায় নামানোর জন্য, একটা বিপ্লব করার জন্য, সেনাবাহিনীর একটা সমর্থন নেওয়ার জন্য, জুডিশিয়ারি একটা সমর্থন নেওয়ার জন্য আমি মনে করি যে বিরোধী নেতৃত্ব এই ধরনের কার্যকর কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত সৃষ্টি করতে পারে নাই। এবং আপনারা যতদিন পর্যন্ত এটা সৃষ্টি করতে না পারবেন, ততদিন পর্যন্ত এই স্বৈর শাসক বা এই ফ্যাসিস্টকে আপনি ক্ষমতাচ্যুত করতে পারবেন না। শুধুমাত্র আমরা আলোচনার খাতিরে শুধু আমরা শেখ হাসিনাকে গালি দিচ্ছি, আওয়ামী গালি দিচ্ছি, আমি মনে করি যে এই 62টা বিরোধী রাজনৈতিক নেতৃত্ব, এদেরও কিন্তু দায়ভার আছে।